যদি বুঝতাম যে আহসান মনসুর সাহেব একটা খুব ব্যর্থ গভর্নর, উনি এমন পদ্ধতি সব পলিসি নিচ্ছেন যেটা মানে দেশের স্বার্থ ক্ষতি হচ্ছে, সবাই স্বীকার করে, ব্যবসায়ী কমিউনিটি এবং অন্যান্য যারা সবাই স্বীকার করে অর্থনীতির মধ্যে একটা স্থিতিশীলতা এসেছিল। যে সরকারের বয়স এখন 2 সপ্তাহ হয়নি এবং যে সরকার এত ম্যান্ডেট নিয়ে এসছে, জনগণের আস্থা নিয়ে এসছে, এবং নতুন প্রধানমন্ত্রী তার যে সিগন্যালস, তার যে আচার আচরণ, তার যে কাজের পদ্ধতি, তো একটা নতুন সরকার যার প্রতি আমাদের এত আকাঙ্ক্ষা এবং এই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস, আস্থা, সেই সরকার এরকম সিদ্ধান্ত নেবে কেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করা হয়েছে, এটি এখন বিতর্কের কেন্দ্রে। দেশ জুড়ে এ নিয়ে চলছে আলোচনা, সমালোচনা। তারেক রহমানের এই নতুন সরকার কেন এই সিদ্ধান্ত নিল? এটা কি নিছক প্রশাসনিক রদবদল, নাকি এর পেছনে আরও কোনো বার্তা রয়েছে? ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এ সপ্তাহে তার কলমে প্রশ্ন রেখেছেন, একটি জবাবদিহিমূলক সরকার কি কোনো রকম ব্যাখ্যা ছাড়া এমন সিদ্ধান্ত নিতে পারে? উনি আরও কিছু প্রশ্ন রেখেছেন, সেগুলো নিয়ে আজকে তার সাথে আলাপ করব। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার লেখাটি আপনি মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমটি ছিল যৌক্তিকতা নিয়ে, এরকম একটা সিদ্ধান্তের যৌক্তিকতা, এবং আপনি সেখানে বলছেন যে কোনো একটি সরকার চাইলে পরে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় তার পছন্দ মতো মানুষকে বসাতে পারে, এটা খুব একটা আনরিজনেবল কিছু না। এই বিষয়টিকে একটু ইলাবোরেট করবেন। অবশ্যই, মানে প্রথমে সরকারের সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু সরকারের যে অধিকার সেগুলো কিভাবে সরকার বাস্তবায়ন করে সেটার উপরে কিন্তু সরকারের ইমেজ এবং জনগণের আস্থা নির্ভর করে। সরকার তো অনেক ক্ষমতাধর, তো কিন্তু সে কি একেবারে ইচ্ছা মতন সব কিছু করবে? সে জনতার আস্থা, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি মনে করছি যে সরকার উচ্চ স্তরের যে তাদের নিয়োগ, সেগুলো ধরেন আইজিপি নিয়োগ, তারপরে অনেক সংস্থার চিফ নিয়োগ, সেটার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ পদ্ধতিটাও তারা এক চোখে দেখছে। এটা আমি মনে করি একটা বিরাট তাদের ভুল। কেননা বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকিং সেক্টরকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক অর্থনীতির এমন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যেটা জাতীয় স্বার্থের পক্ষে যায় এবং অনেক সময় গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায়। সেটাই বাংলাদেশ ব্যাংকের। এখন মাঝে মাঝে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এমনও সিদ্ধান্ত নিতে হতে পারে যেটা হয়তো সরকারের পপুলারিটি একটুখানি ক্ষুণ্ণ করবে, কিন্তু দেশের স্বার্থ রাখবে। তো সেই জায়গাতেও আমরা মনে করি যে এই যে সবগুলো অ্যাপয়েন্টমেন্ট এক চোখে দেখা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অ্যাপয়েন্টমেন্টটা এত তুচ্ছভাবে, এত হালকাভাবে দেখা, যে আমি পুলিশের চিফকে বদলালাম, আমি অমুকে বদলালাম, অমুক কমিশনকে বদলালাম, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বদলিয়ে দিলাম, এটা কিন্তু ওনাদের এই কাজের মধ্যে একটা প্রতিফলন ঘটেছে, যেটা আমি মনে করি ওনাদের জন্য একটা মারাত্মক দুর্বলতার পরিচয় দিয়েছে এবং জনগণের মধ্যে অনেক প্রশ্নের উদ্বেগ করেছে। আপনার দ্বিতীয় ভাগের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়াটা, কিভাবে এই সরকারের সিদ্ধান্তটা বাস্তবায়ন করা হলো, এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়েছে। গভর্নর, তার অ্যাডভাইজার, তাদেরকে কিভাবে বিদায় নিতে হয়েছে। এই বিষয়টি সরকার আসলে কিভাবে সামলাতে পারতো বলে মনে হয় আপনার? অবশ্যই আরও অনেক ভদ্রতার সঙ্গে, অনেক শালীনতার সঙ্গে, অনেক ডিগনিটির সঙ্গে এটা করতে পারতো। একই সিদ্ধান্ত, যে এটা জানানো গভর্নরকে যে দেখুন আমাদের সিদ্ধান্ত যে আপনাকে আমরা বদলাতে চাই, তো গভর্নর নিজেই হয়তো রিজাইন করতো ওটা শুনে, অথবা তাকে বলতো যে আপনি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হবে, আপনি আপনার পথে মতো করেন। তো উনি অফিস থেকে বেরিয়ে আসতেন, ওনার ফাইলপত্র নিয়ে আসতেন, ওনার লোকজনকে ধন্যবাদ বলে একটু আসতেন। মানে সব কিছুর মধ্যে তো তার মাধুর্য থাকতে হবে, একটা ডিগনিটি থাকতে হবে। আমরা তো একটা মানে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে দাবি করি এবং
এগোতে চাই বলে মনে করি। তো গণতন্ত্রের মানে কি? ভদ্রতা। গণতন্ত্রের মানে কি? আরেকজনের ডিগনিটিটাকে আমি করা। এই যে সিদ্ধান্ত, এখানে আহসান মনসুরের মতন একটা লোকের ডিগনিটি কি কোনোভাবে রক্ষিত হয়েছে? আর কিছু বাদে দিলাম, সে কি একটা অভদ্র লোক যে তাকে তুমি অফিস থেকে ঘাড় ধরে বের করে দেবে? এটা কি তাই হয়নি? এবং উনি নিজে বলছেন যে উনি মিডিয়াতে শুনছেন যে ওনার জায়গায় আরেকজন আসছে, এবং উনি কিছু শুনে তাড়াতাড়ি উনি বাসায় চলে গেছেন। এটা কি হতে পারে? এবং আমি তো মনে করি যে এখন যে গভর্নর হয়েছেন ওনারও চিন্তার মাথায় আসতে হবে যে ওনাকে কিভাবে যেতে হতে পারে। এটা তো হতে পারে না। এবং আমি মনে করি কোনো ভদ্রলোক, কোনো আত্মসম্মানওয়ালা লোক এই গভর্নমেন্টের এই ধরনের হাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবসময় দ্বিধাগ্রস্ত থাকবে। হ্যাঁ, এই সংখ্যাটা কাটানোটা মুশকিল হবে। এবং আপনি এর পরে যেটা উল্লেখ করেছেন আপনার লেখায়, সেটা হচ্ছে যে এইরকম একটা সিদ্ধান্তের তাৎপর্য। এবং এইখানে আমি একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখানে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করার যে স্বাধীনতা, আপনি একটু আগে আলোচনার মধ্যে সেটা উল্লেখও করেছেন যে সে শক্তভাবে তার সিদ্ধান্ত নিতে হবে, হয়তো সরকারের বিপক্ষে যাবে কিন্তু দেশের স্বার্থে। একদিকে সরকার তার পছন্দের লোক বসাবে, আবার আরেকদিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটাও ঠিক রাখতে হবে। অন্তত এরকম একটা ভাব থাকতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করে। এবং এতে আপনার লেখাতেও বলেছেন যে বিদেশি ঋণদাতা বা বিনিয়োগকারীরা তাতে ভরসা পায়। এই বিষয়টিকে একটু বুঝিয়ে বলবেন, বিষয়টা আসলে কীরকম? অবশ্যই, মানে ফাইন্যান্সিয়াল সেক্টর হচ্ছে খুব সেন্সিটিভ। ইনফ্যাক্ট গভর্নরের একটা কথার উপর ভিত্তি করে মাঝে মাঝে স্টক মার্কেটের দাম কমে, মাঝে মাঝে বাড়ে, ব্যাংক ঋণের প্রতি আকৃষ্ট হয়, পিছিয়ে যায়। ইট ইজ ওয়াইড স্প্রেড। এতগুলো ব্যাংক, প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ওন ব্যাংক, সবাই এইখানে তাদের কাজে, গভর্নরের কাজে তারা এফেক্টেড হয়। এবং সেখানে এত সেন্সিটিভ যে মানি মার্কেট ম্যাটার্স, স্টক মার্কেট ম্যাটার্স, তো এগুলোর চিন্তা না করে। আর তারপরে আরেকটা বিরাট কথা, যে যেমন ধরেন আমি কিন্তু নতুন গভর্নরের সম্পূর্ণ সম্মান করেই বলছি, উনি ব্যবসায়ী একজন, উনি গার্মেন্টসের মালিক। এখন গার্মেন্টস হচ্ছে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় বড়োয়ার। এখন উনি এই সেকশন থেকে আসেন, তো উনি যখন গভর্নর হবেন তখন অন্যান্য গার্মেন্টসওয়ালারা ভাববে যে আরে এত আমার বন্ধু, আমি এটা চাই, ওটা চাই, ওটা চাই। আর উনি নিজেও একজন গার্মেন্টসের লোক, উনি কি না করতে পারবেন? ইউ কাম ফ্রম দ্যাট গ্রুপ। তারপরে এখন ধরেন উনি পলিটিক্যালি একটা অ্যাক্টিভ পারসন, উনি বিএনপির একেবারেই একনিষ্ঠ ব্যক্তি, উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন বিএনপির যদি কোনো অনুরোধ আসে, উনি কিভাবে এটাকে ঠেকাবেন? কেননা ওনাকে তো একটা অটোনমাস জায়গায় যেতে হবে। আমি যদি একটা উপমা দিই, যে একজন হাসপাতালের মালিক বা সরকার একজন ধরেন মেডিকেল অফিসার অ্যাপয়েন্ট করলো, বার্ন ইউনিটের উনি একজন চিফ করলো, তো ওর ডাক্তার কি পলিটিক্যাল ডাইরেকশনে ডাক্তারি করবে নাকি না পেশার ডাইরেকশনে ডাক্তারি করবে? তো আপনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন, আপনাকে তো পেশার ভিত্তিতে ডাইরেকশন যেতে হবে। সো উইথ সো মেনি ব্যাগেজ। এবং আরেকটা তথ্য আছে, সেটা হলো যে এই সরকারের ক্যাবিনেটের 60%-এরও বেশি কিন্তু বিজনেসম্যান। ওকে, এমপিদের মধ্যে 50%-এরও বেশি বিজনেসম্যান। তো এখন আপনি বিজনেস কমিউনিটি থেকে একজনকে গভর্নর বানালেন, তখন তো বিজনেস কমিউনিটির অনুরোধ, তাদের আশা তো সব আপনার উপরে চাপ আসবে। আপনি কিভাবে না করবেন আপনার একজন প্রাক্তন ব্যবসায়ী বন্ধুকে বা গার্মেন্টসের লোককে? এইটাই কিন্তু আরেকটা ব্যাপার, যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতন একজন বিজনেসম্যানকে গভর্নর করা হলো। এই গভর্নর কি করে? সে অর্থনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সে তো বিজনেস কমিউনিটিকেও তো নিয়ন্ত্রণ করে। সো ইফ এ পারসন ইজ এ মেম্বার, সো অনেক কিছু মিলে কিন্তু অনেক প্রশ্নের আপনার উদ্বেগ হয়। আরেকটি বিষয়ও আছে যে এখন বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং ম্যাক্রো ইকোনমিক অবস্থা, এটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনা, আইএমএফের সাথে আলোচনা চলছে বিভিন্ন লোনের বিষয়, সেটা এর আগের গভর্নর তখন নেগোশিয়েট করেছিলেন। এই গভর্নরের তো সেই রকম নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে ভবিষ্যতে, এবং সেখানেও তার আসলে অভিজ্ঞতার পরীক্ষা হবে। হ্যাঁ, এবং সেখানে বলতে যে মানে এই সরানোর ব্যাপার, প্রত্যেকটা সরকারের কিন্তু একটা অ্যাকশন অনেকভাবে বিবেচিত হয়। তো এখন যদি বুঝতাম যে আহসান মনসুর সাহেব একটা খুব ব্যর্থ গভর্নর, উনি এমন পদ্ধতি সব পলিসি নিচ্ছেন যেটা মানে দেশের স্বার্থ
ক্ষতি হচ্ছে। তো সেখানে একটা খুব তাৎক্ষণিক পরিবর্তন এক ধরনের সিগন্যাল দেয়। বাট যার রেপুটেশন হচ্ছে, এবং অনেকেই বলে যে ইউনূস সরকারের আপনার অ্যাপয়েন্টমেন্টগুলোর মধ্যে অন্যতম সাফল্যজনক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং সবাই স্বীকার করে, ব্যবসায়ী কমিউনিটি এবং অন্যান্য যারা সবাই স্বীকার করে, আমরা যারা কমন কনজিউমার্স আমরা প্রফেশনে আছি, যে অর্থনীতির মধ্যে একটা স্থিতিশীলতা এসেছিল, আমাদের রিজার্ভ বেশ বেড়েছিল, এবং যেটা আমাদের অনেক ভয় ছিল যে একটা রিজার্ভ ক্রাইসিস হবে কিনা, শ্রীলঙ্কাতে যেমন হয়েছিল। তো সেগুলো ইউনূস সরকারের অধীনে এই আহসান মনসুর সাহেব উনি প্রিভেন্ট করেছেন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে নেগোশিয়েট করে আমাদেরকে উনি সেই নেগোসিয়েশনে এসছেন। এবং ইন এ বিগার পিকচার এটা বলা যায় যে বাংলাদেশের অর্থনীতির যে একটা অস্থিরতা ছিল, ওইটা উনি স্থিতিশীলতার দিকে নিয়ে এসছেন। তো এই ধরনের যে লোকের কাজ, তার যে দেশের প্রতি অবদান, তাকে আপনি সরালেন মানে মুহূর্তের মধ্যে। হ্যাঁ, সকালবেলার কেউ জানে না, দুপুরের মধ্যে পরিবর্তন। তারপরে নতুন লোক যে আসলো, তার মানে সিলেকশনটা কিভাবে হলো, সরকার কয়জনকে চিন্তা করে যে 3-4 জনকে ওনাদের মাথায় ছিল, তার মধ্যে এই লোকটা শ্রেষ্ঠ, কি ক্রাইটেরিয়াতে নতুন লোক আসলো, এগুলো কিন্তু খুবই খুবই প্রশ্নের উদ্বেগ দিয়েছে। এবং আমি একটা উদ্ধৃতি করতে চাই, সেটা হলো যে বিএনপির যে ঘোষিত 31 দফা, সেই দফার 8 নম্বরে বলা আছে যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে সব রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে আইন সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। এখন আমি মেনে নিলাম যে এখনও পার্লামেন্ট আসে নাই, তো ভেটিং অফ দি সংসদীয় কমিটি হয় নাই, বাট এটার যে স্পিরিট, এই যে তাদের 31 দফার 8 নম্বর ধারাতে যে স্পিরিটটা বলছেন, অর্থাৎ স্বচ্ছতা, জবাবদিহিতা, তো এই অ্যাপয়েন্টমেন্টে সেটা কোথায় গেল? তো এখানে আমি খুবই মানে বলতে পারেন যে একটুখানি শঙ্কার বোধ থেকে বলছি যে সরকারের বয়স এখন 2 সপ্তাহ হয়নি, এবং যে সরকার এত ম্যান্ডেট নিয়ে এসছে, জনগণের আস্থা নিয়ে এসছে, এবং নতুন প্রধানমন্ত্রী তার যে সিগন্যালস, তার যে আচার আচরণ, তার যে কাজের পদ্ধতি, এটা যে ধরনের একটা বলতে পারেন যে আশার একটা উন্মেষ ঘটিয়েছে, তার সঙ্গে এটা সম্পূর্ণ বিপরীত। এবং ওইটাকে কত প্রচণ্ডভাবে আঘাত করছে, এটা সরকার আদৌ উপলব্ধি করতে পারছেন কিনা বা পারবেন কিনা, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। নিশ্চয়ই এই ক্ষেত্রে নিশ্চয়ই উল্লেখ করা উচিত যে নতুন গভর্নর উনি বিএনপির ইলেকশন স্টিয়ারিং কমিটিতে ছিলেন, আর এইখানে 8 নম্বর দফায় বলা হচ্ছে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে। আপনি যেরকম বলছেন, ওই স্পিরিটের সাথে আসলে এই নতুন অ্যাপয়েন্টমেন্টটা একেবারেই যায় না। তো এক্ষেত্রে আমার শেষ 2টো প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা নিজেরাও আলোচনা করেছি এর আগে যে নতুন সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, তাদের একটা হানিমুন পিরিয়ড তো থাকবে। আমরা একেবারে শুরু থেকেই তাদের সাথে খুব বেশি ক্রিটিক্যাল হব না, বা চেষ্টা করব যে আরেকটু কনস্ট্রাকটিভ হওয়ার। এই রকম সিদ্ধান্তের কারণে সেই হানিমুন পিরিয়ডটা কি একটু ছোট হয়ে আসছে? আর দ্বিতীয়ত, আপনি এখন এই বিষয়টায় সরকারের কাছ থেকে কিছু আশা করেন, কোনো রকম ঘোষণা বা ক্ল্যারিফিকেশন? প্রথমে ক্ল্যারিফিকেশন তো প্রয়োজন, এবং আমি মনে করি সরকারের এটা উপলব্ধি করা উচিত যে তারা একটা ক্ল্যারিফিকেশন দিতে দায়বদ্ধ, ইফ দে ওয়ান্ট টু প্রমোট দেয়ার ইমেজ অফ অ্যান অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। তো সেখানে আমি মনে করি যে সরকারের কাছ থেকে মানে ওনাদের নিজেদের মধ্যে একটা আলোচনা হওয়া উচিত যে এই সিদ্ধান্তে যে ক্ষতি আমাদের হলো, সেটা আমরা কিভাবে এই ক্ষতি থেকে বেরোতে পারি, আর অ্যাটলিস্ট ক্ষতিটাকে কমাতে পারি। আমার মনে হয় এই চিন্তা ওনাদের মধ্যে আসা উচিত। এই সিদ্ধান্তের ফলে ওনাদের যে ইমেজের যে প্রশ্ন, এবং আমি একজন সম্পাদক হিসেবে বলি, আমি অজস্র ফোন পেয়েছি
যে যারা আমার বন্ধু বলে মাহফুজ এটা কি হলো, আর যারা আমাদেরকে অত বন্ধু না তারা বলে যে সম্পাদক সাহেব এটা কি বুঝিয়ে বললেন তো এটা কী হলো। এই যে কী হলো যে ফোন কল আমরা পেলাম, এবং আই এম শিওর আমার কলিগরা এবং অন্যান্য কাগজের সম্পাদকরা সব জায়গায় একই প্রশ্ন যে এটা কী হলো, কেন হলো। তো একটা নতুন সরকার যার প্রতি আমাদের এত আকাঙ্ক্ষা এবং এই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস আস্থা, সেই সরকার এরকম সিদ্ধান্ত নেবে কেন, এইখানে কিন্তু একটা বিরাট প্রশ্ন। এখন আপনি যেটা বললেন যে হানিমুন পিরিয়ড, আমি মনে করি যে এখনও সরকারেরকে ওই সময় আমাদের অবশ্যই দেওয়া উচিত তাদের কাজে, তাদের বিচার, কিন্তু ওই সময়ের মধ্যে তো আমরা তো একটা কী বলবো লজিক্যাল সিদ্ধান্ত চাইব, আমরা এমন সিদ্ধান্ত চাইব যেটাকে আমি বুঝতে পারি, একটা সমঝোতার মধ্যে আসতে পারি। বাট এই ধরনের একটা আরবিট্রারি, টোটালি ইনকম্প্রিহেন্সিবল, এটা কিন্তু বুঝতে হবে, এটা বোধগম্যের বাইরে। হ্যাঁ, যেমন একজনকে বদলানো হলো, তার রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে, তার পেশাগত কোনো দুর্বলতা থাকতে পারে, তো এই ভদ্রলোকের তো তেমন কিছুই নাই। তো এরকম লোককে সরানো, এত কি বলবো, এত আনডিগনিফাইডভাবে সরানো, এত তড়িৎ গতিতে সরানো, এত আনএক্সপ্লেইনভাবে সরানো, কিন্তু সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি করেছে। এবং আমি অনুরোধ করব সরকারকে এবং বিশেষ করে সরকার প্রধানকে যে এটা যেন ওনারা খুব লাইটলি না নেন। ভবিষ্যতে আমরা আশা করব যে আমি যে ধারাটা উল্লেখ করলাম ওনাদের বিএনপির 31 দফার 8 নম্বর ধারা, সেই 8 নম্বর ধারার বাস্তবায়ন হয়তো একটু দেরি হবে, কেননা পার্লামেন্ট বসে নাই, কিন্তু এটার স্পিরিটটা ওনাদের প্রত্যেকটা বড় বড় কাজে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টস অফ ক্রুশিয়াল পোস্টস, তারপরে পদক্ষেপে ওনারা যেন এই স্পিরিটটা বজায় রাখেন, এটা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্পিরিট। আপনাকে ধন্যবাদ। এখন দেখা যাক সরকার এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয় কিনা, আর সরকারের আগামীর যে পদক্ষেপগুলো সেদিকেও আমাদের নজর থাকবে, দেখার জন্য যে সেগুলো আসলে জবাবদিহিমূলক হয় কিনা এবং ট্রান্সপারেন্ট হয় কিনা। ভালো থাকবেন।